পুঁজিবাজার সংস্কার তো বেশ কিছু পদক্ষেপের কথা আমরা বিগত সময় থেকে শুনছি। এর মধ্যে নতুন কিছু সিদ্ধান্ত এসেছে। এই সিদ্ধান্তগুলো আসলে কতটুকু পুঁজিবাজার যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের আসলে স্বার্থ কতটুকু রক্ষা হচ্ছে? দেখুন, আসলে আমরা নতুন চেয়ারম্যানের কাছে কিন্তু অনেক বেশি আশাবাদী ছিলাম। কেন? কারণ যেহেতু ওনার একটা মাল্টিন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার। এখন উনি আসার পর উনি নিজে কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে কোয়ার্টারলি রিপোর্ট কিন্তু উনি নিজেই ওখানে দিয়ে এসছেন। উনি এসে একটা ঘোষণা দিলেন যে এই অ্যাকাউন্টস বা রিপোর্ট তৈরি করতে ঝামেলা হয় কোম্পানিগুলো, এই জন্য আমরা হাফ ইয়ারলিতে চলে গেলাম। মানে এই যে হাফ ইয়ারলিতে চলে গেল, এতে কারসাজি চক্রকে আরেকটু উৎসাহ দিয়ে দেওয়া হলো। কারণ আপনি জানেন যে রিপোর্ট প্রকাশে আরও কিছুটা সময় তাদের হাতে দেওয়া হলো। নর্মালি যেটা হয় আপনার প্রত্যেক কোয়ার্টার এন্ডে যখন আসতো, তাতে আমরা যেমন ফার্স্ট কোয়ার্টার, ধরেন একটা ইয়ার এন্ড যদি আমার শেষ হয় জুন, তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর হচ্ছে ফার্স্ট কোয়ার্টার। অক্টোবর নভেম্বরের 15-র মধ্যে 1.5 মাস সময় থাকে আর কি। নভেম্বর 15-র মধ্যে ফার্স্ট কোয়ার্টারটা আসতো। কী কী তথ্য থাকতো? তার নেট অ্যাসেট ভ্যালু কত, তার ইপিএস কত, তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো কত, খুবই সিগনিফিকেন্ট ইনফরমেশন। এবং এটা কনডেন্স ফর্মেই থাকতো অ্যাজ পার IAS 34। মানে একটা কনডেন্স ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মানে টোটালটা তো অ্যানুয়াল অডিটেড হয়ে আসবে, তার আগে হচ্ছে এটা একটা কম্প্রেসড অবস্থায় একটা রিপোর্ট মানুষকে দেওয়া, যাতে করে মানুষ বুঝতে পারে, যিনি বিনিয়োগকারী উনি বুঝতে পারেন। তাহলে সেইখান থেকে আমি মানে শিফট করে নিয়ে গেলাম 6 মাস। তাহলে 6 মাসেরটা আবার যদি 1-1.5 মাস টাইম দেওয়া হয়, তাহলে একটা বছরই তো শেষ হয়ে গেলে কেউ কিছু জানতেই পারলো না কি হচ্ছে। সো এইটাতে উনি কিন্তু শুরুতে বলেছিলেন যে আমাদের পুঁজিবাজার যথেষ্ট রেগুলেশন কমাবো, কিন্তু আমি তখনই বলেছিলাম রেগুলেশন কমুক, সমস্যা নাই, কিন্তু এটা যদি গভর্নেন্সকে হিট করে, গভর্নেন্সকে ফেল করে, মানে এখন এটা হচ্ছে কি, বাংলাদেশে যারা ইনসাইড ট্রেডিং করে, ধরেন যারা পুঁজিবাজারে আছে, তাদের মধ্যে যে গ্রুপটা আগে থেকে তথ্য বেশি জানে আর যারা হচ্ছে তথ্যটা রিলিজ হওয়ার পরে জানে, দুইটা গ্রুপের মধ্যে কিন্তু বিশাল বিস্তর ফারাক আছে। এটা দিয়েই কিন্তু যারা কারসাজি চক্রের কথা বলেন এবং যারা গ্যাম্বলার বলেন, তারা কিন্তু ব্যবসাটা করে। মানে মানুষ যখন জানে তখন তারা বাই করে, আর তারা যেহেতু আগে থেকেই জানতো, এই জন্য এটাকে ইনসাইড ট্রেডিং বলে, আগে থেকেই জানতো, সে তখন রিলিজ দিয়ে দেয়। তাহলে এখন এটাকে আরেকটু উৎসাহ দেওয়া হলো। তাহলে আমরা যাদের কাছ থেকে যে পরিবর্তন আশা করছি, আমরা টাস্কফোর্সের সময় রিপোর্ট করার সময় কিন্তু বলেছি গভর্নেন্সকে আরও কীভাবে স্ট্রেনথেনিং করা যায়, ডিসক্লোজারকে আরও বেশি বাড়ানো, যেমন বিশেষ করে PSI যেগুলো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, মূল্য সংবেদনশীল তথ্য, এই তথ্যগুলো যদি যত দেরিতে হয় সেইগুলোকে তারা যদি দ্রুত দেওয়ার ব্যবস্থা করতো। অথবা কিছু কিছু কোম্পানি ধরেন জেড ক্যাটাগরিতে গিয়েছে শুধুমাত্র বোর্ডের গাফিলতির জন্য। বোর্ডের গাফিলতি মানে কি? ধরেন আপনি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছেন, বোর্ডে অ্যাপ্রুভ করেছেন, আপনার দায়িত্ব হচ্ছে ডিসবার্স করে শেয়ার হোল্ডারকে দিয়ে দেওয়া। আপনি শেয়ার হোল্ডারকে দেন নাই, এখানে পেনাল্টি খাচ্ছে কি শেয়ার হোল্ডারই, একদিকে ডিভিডেন্ড পাচ্ছে না, অন্যদিকে শেয়ারটা জেড ক্যাটাগরিতে নামিয়ে দিলেন। তাহলে দুইটা জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কি সাধারণ বিনিয়োগকারী। তাহলে আপনি যদি এসে বলতেন যে যারা ডিভিডেন্ড ডিসবার্স করার জন্য করে না এখনো, যারা এখন এইভাবে রেখেছে, তাকে প্রয়োজনীয় পেনাল্টি দেবেন। ডিরেক্টরকে পেনাল্টি দিলে কি হবে? তারা দ্রুত সময়ের মধ্যে ডিভিডেন্ড ডিসবার্স করার ব্যবস্থা করবে, ক্যাটাগরি যেটা রিস্টোর হবে, বিনিয়োগকারী এখানে উপকৃত হবে। তাহলে যেই জায়গাগুলোতে আসলে হাত দেওয়ার কথা, যেইগুলোতে হাত দিলে বিনিয়োগকারী উপকৃত হবে, সেই কোনো জায়গায় হাত না দিয়ে গ্যাম্বলারদের জন্য একটা নতুন সুবিধা তৈরি করে দেওয়ার জন্য প্রথম যে স্টেপটা এসছে, দ্যাটস আমি মনে করি এটাকে কোনো মানে ভালোভাবে চিন্তা করে বাজারের ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, গভর্নেন্স, এগুলো কোনোটাই কিন্তু আসলে যেটা বলছে, যেটা বলা হচ্ছে, তাতে কিন্তু আসলে এটাতে আরও ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য আমি মনে করি যে নিয়ন্ত্রণ সংস্থায় যারা থাকছে এখানে, তাদের যে এক্সপিরিয়েন্স আছে তার কাছে মানুষের প্রত্যাশাও বেশি, কিন্তু তারা যখন এই ধরনের সিদ্ধান্ত নেয় তখন কিন্তু মানুষের মধ্যে হতাশায় আসবে। আরও যেহেতু একটা নির্বাচিত সরকারের, মানে আপনি যদি বলেন যে এত বড় ম্যান্ডেট নিয়ে আসা সরকার, তাদের এবং আমাদের অর্থমন্ত্রী নিজেও কিন্তু পুঁজিবাজারে খুব ভালোভাবে বোঝেন। তাই এই ধরনের একটা সিদ্ধান্ত উনি মানে যখন দিলেন বিসেক চেয়ারম্যান, এটা কীভাবে দিলেন? কারণ এই সিদ্ধান্তটা আসলে কোনোভাবেই যারা মানে, যেমন আমাদের দেশে কিন্তু আর্নিংস কল নাই। আর্নিংস কলটা হচ্ছে যে কোনো একটা এন্টিটি যদি ভালো প্রফিট করে, ইনভেস্টরদেরকে ডেকে এনে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলোকে দেখায় যে আমার এই হচ্ছে রেভিনিউ হয়েছে, এই আমার গ্রোথ আছে, প্রসপেক্ট আছে, যাতে করে পটেনশিয়াল ইনভেস্টর ইনভেস্ট করতে পারে। যেই বাংলাদেশে আর্নিংস কল নাই, যেই বাংলাদেশে অ্যানালিস্ট ফোরকাস্ট নাই, যেখানে কিছুই জানে না, বিনিয়োগকারী অন্ধকারে থাকে, তখন আপনি আরও টাইমকে দিলেন বাড়িয়ে, এই অন্ধকারের মাত্রাটা আর একটু প্রলং করলেন, তথ্যটা আরো অনেক দিন ধরে এটা আসলে গোপন থাকছে। এটা তো আপনি বলছেন কোম্পানির উপকার হবে, আমি তো এখানে কোনো কোম্পানির উপকার দেখি না। এতদিন কোম্পানি রিপোর্ট দিয়ে ইউজ টু, সে তো বলেন আমার সমস্যা হচ্ছে। কিছু কিছু কোম্পানি দিতে পারে না, যারা নন কমপ্লাইট, তারা পারে না, আগেও পারতো না, কিন্তু অন্য যারা দিচ্ছিল তার তো দীর্ঘদিন তো দিয়ে আসতেছে লিস্টিং রুলস অনুযায়ী, তার তো কোনো সমস্যা ছিল না। তাহলে আমি মনে করি যে মাল্টিন্যাশনাল এক্সপিরিয়েন্স এসে যদি লোকালের চেয়েও খারাপ অবস্থা করে আমি যদি বলি যে বিনিয়োগকারীদের জন্য সহজ করে দিয়েছি, কোম্পানির জন্য লাভ করে দিয়েছি, বা কোম্পানির জন্য, এটা তো কোম্পানির কোনো সমস্যা ছিল না দিতে। সো আমি মনে করি যে কোনো সিদ্ধান্ত যখন নেওয়া হবে, সবার আগে চিন্তা করতে হবে গভর্নেন্সের উপর এটার ইম্প্যাক্টটা কী। কারণ গুড গভর্নেন্সের কারণেই তো যাবতীয় মানে সমস্যাগুলো হয়েছে। তাহলে গুড গভর্নেন্স মেক শিওর না করে গভর্নেন্সকে আরও খারাপ করে আমি যদি বলি যে বাজারের জন্য ভালো করছি, তাহলে তো একটা গোষ্ঠী উপকৃত হবে, কিন্তু সাধারণ বিনিয়োগকারী আগেও ক্ষতিগ্রস্ত ছিল, এখন আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে।